আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী মারা গেছেন। তার লাশ দেশে এসেছে। এই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজনীতিতে এক ধরনের উথাল পাথাল চলছে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর, প্রায় 18 বছর পর দেশে ফিরবেন আগামী 25 তারিখ, এমন খবর এখন পর্যন্ত রয়েছে সবার কাছে। এটি নিয়েও রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু আছে। আর সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী কার্যক্রম একটু ঢিমে তালে চললেও, এই যে হাদিকাণ্ড সহ অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে রাজনীতিতে নির্বাচনটা সেভাবে উচ্চারিত হচ্ছে না। কিন্তু তারপরও সবাই যে যার জায়গা থেকে এই সময়ের রাজনীতিকে ধারণ করবার এবং এ থেকে বেঁচে থাকবার, এগিয়ে যাবার পরিকল্পনা নিয়ে সবাই এগোচ্ছে, এরকম অনেকে বলছেন। এর মধ্য দিয়েই আমি দেখলাম যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে একটি আলোচনা আবার উঠছে। সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এরকম তো বিষয়টা আমরা জানি যে এই আলোচনা কম বেশি সব জায়গায় ছিল, আছে, সন্দেহটা আছে, সংশয়টা আছে সবার মনে। কারণ অন্তর্বর্তী সরকার আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতায় এই দলটির নিবন্ধন স্থগিত করেছে। এই অবস্থায় যে নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, এটি আসলে কেউ মনে করছেন না। কিন্তু দলটির সভাপতি শেখ হাসিনা বলছেন এই নির্বাচনে আমরা আছি, আমরা মানে আওয়ামী লীগ আছে এই নির্বাচনে। কথাগুলো তিনি সরাসরি উচ্চারণ করেননি, তবে তার সাম্প্রতিক যে কথাবার্তা, তিনি যে বিভিন্ন সময়ে অনলাইনে তার দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, তার সারমর্ম যদি আমরা করি, এই বার্তাটি কিন্তু আসে যে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, এরকম একটি বার্তা। কিন্তু এটা তো সত্য যে এটা স্পষ্ট যে সরকার, অন্তর্বর্তী সরকার কিছুতেই চাইছে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে নির্বাচনটি করতে চায়। তো সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন তুলতেই পারি, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, দলটির সিনিয়র নেতাদের এক অংশ দেশের বাইরে, একটা অংশ কারাগারে এবং একটা অংশ দেশের অভ্যন্তরে লুকিয়ে আছেন, প্রকাশ্যে দলটির তেমন কোনো কর্মসূচি নেই। উপরন্তু অন্তর্বর্তী সরকারের যে তীব্র পুলিশি আক্রমণ, হামলা মামলার যে চক্করের মধ্যে রয়েছে দলটি, বলা যায় একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, বেশ বিপর্যস্ত। সেই দল ভোটের মাঠে থাকার আত্মবিশ্বাস পায় কোথা থেকে, এই প্রশ্নটি কিন্তু আসে। কারণ এমন কথা বলার পেছনের ভিত্তি কি, কথাটা তো সরাসরি কেউ বলেননি, কিন্তু শেখ হাসিনার অনেক কথার সারমর্ম এই কথা, এবং এর ভিত্তিটাই আসলে আমরা আজকে বুঝতে চেষ্টা করব, খুঁজতে চেষ্টা করব। কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের গতি প্রকৃতি, সর্বোপরি ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে চাপটা কত বড় আকারে আসছে, এটি আমরা বুঝতে পারবো। তফসিল ঘোষণা হয়েছে গত 11 ডিসেম্বর। 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তখন থেকে যে বলছিলাম যে শুধু রাজনীতি নয়, গোটা অন্তর্বর্তী সরকারই যেন উলু নাচন নাচতে শুরু করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের কথা বলছিলাম, এবং সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যুর ঘটনা, সব মিলিয়ে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প বা সুনামি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও, এটি আমরা প্রত্যক্ষ করছি। আপনাদের নিশ্চয় মনে আছে, তফসিল ঘোষণার বহু আগে থেকেই প্রফেসর ইউনূস ঢাকায় সফররত যুক্তরাজ্যের এক মন্ত্রীকে জানিয়েছিলেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, কেন দেওয়া যাবে না। এবং বিদেশি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন, যদিও অনেক জটিল করে ফেলেছেন, পেঁচিয়ে ফেলেছেন সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারের সময়। তবু এটি স্পষ্ট যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, নেবে না বা নিতে দেওয়া হবে না, এটি ছিল মোদ্দা কথা। এছাড়া আমরা দেখেছি সরকারের একাধিক উপদেষ্টা, প্রশাসনের সংশ্লিষ্ট মহল, এমনকি নির্বাচন কমিশন, সবার বক্তব্যে একটাই সুর বেজেছে, একটাই সুর আমরা পেয়েছি, সেটি হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এজন্যই প্রশ্ন উঠছে, নির্বাচন তাহলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না? যদি না হয়, তাহলে এরকম নির্বাচন আন্তর্জাতিক মহল কি মেনে নেবে কিনা?
আমরা অনেক পর্যবেক্ষক আসবার কথা শুনছি দলে দলে, কিন্তু সেই সব পর্যবেক্ষকরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে এই নির্বাচনকে কিভাবে নাম্বারিং করবেন, কিভাবে র্যাঙ্কিংটা তারা ঠিক করবেন, সেটি একটি প্রশ্ন। এছাড়া দেশের মধ্যেও একটা বিরাট অংশ চাইছেন আগামী ভোটটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, অংশগ্রহণমূলক হয়, সুষ্ঠু হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়, যেন তারা তাদের ভোটাধিকারটি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন। আর আন্তর্জাতিক বিশ্বের কথা তো বললামই, অনেক দেশ, অনেক গুরুত্বপূর্ণ সংস্থা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে, নির্বাচনের বিষয়ে কথা বলছেন, তারা চাপ প্রয়োগ করছেন। কমনওয়েলথ মহাসচিবের কথা আমরা স্মরণ করতে পারি এই ইস্যুতে। তবে যাই বলি না কেন, সবার কিন্তু একটা উদ্বেগ কাজ করছে। সেটা কি, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যাদের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। দলটি নির্বাচন বয়কট না করা সত্ত্বেও, আওয়ামী লীগ তো এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে তারা নির্বাচন বয়কট করছে। যদিও একবার বলা হয়েছে যে তারা, যদি বলা হয় কেন্দ্র থেকে, তার আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না, সেখানে অংশগ্রহণমূলক ভোট বা ভোটের যে হার, এটি নিয়ে প্রশ্ন উঠবে। যাই হোক, সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি আবার বলেছেন যে নির্বাচন প্রতিহত করবেন। আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি কি, আজকে যে ইস্যুটি নিয়ে আলোচনা করছি সেখানে বয়কটের কথাও নেই এবং প্রতিহত করবার কথাও নেই, বরং বলা আছে বা বলবার চেষ্টা যেটি দেখা গেছে সেটি হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। অর্থাৎ এই কারণেই আওয়ামী লীগ চায় যে নির্বাচনটি সত্যি অন্তর্ভুক্তিমূলক হোক, অংশগ্রহণমূলক হোক, যাতে আওয়ামী লীগও অংশ নিতে পারে। আর এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আমরা বলি, আন্তর্জাতিক মানদণ্ড যদি আমরা দেখি, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা তো হয় আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা থেকে। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাই যদি না থাকে একটি নির্বাচনে, তাহলে সেই ভোট যদি অনুষ্ঠিত হয়, হতে পারে, কিন্তু সেই ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, সেইখানে কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। এই জায়গাতেই ইউনূস সরকার আসলে চাপে আছে বা চাপে থাকবে, এটি আমার মনে হয়। এই প্রেক্ষাপটেই শেখ হাসিনা প্রায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। এটি আমরা দেখছি, তিনি অনেকদিন ধরে বলছেন। সরকার যদিও এটি ভালোভাবে নিচ্ছে না, চাইছে না যে তিনি কথা বলুন, কিন্তু তিনি বলছেন। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি সংসদীয় আসন অনুযায়ী তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দাবি করেছেন, আওয়ামী লীগকে যতই দোষারোপ করা হোক না কেন, বদনাম করা হোক না কেন, দেশের মানুষের একটা বিশ্বাস কিন্তু আছে, আস্থা আছে আওয়ামী লীগের উপর। সেটা কি, এই দেশটির উন্নয়নে, মানুষের কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে, কাজ করে, কাজ করবে, এরকম একটি আস্থা বিশ্বাসের কথা তিনি বলেছেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুবিধা, সেটি থেকে তারা বঞ্চিত হবেন বা থাকবেন। জানা গেছে আওয়ামী লীগ কমিশন ঘোষিত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে, যেটা আমরা জেনেছি, কিন্তু নির্বাচন বয়কট করছে না এখন পর্যন্ত। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, যাদের নিবন্ধন স্থগিত, তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে, এই প্রশ্ন তো উঠতেই পারে। তাহলে আরেকটি প্রশ্ন সঙ্গে সঙ্গে উঠতে পারে যে তাহলে কি আওয়ামী লীগ পরোক্ষ কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? সম্প্রতি শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তার অডিও বার্তায়, আপনারা ঘরে ঘরে গিয়ে প্রচার করুন আওয়ামী লীগ নারীর ক্ষমতায়ন এবং তরুণ সমাজের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কি কি কাজ করেছে। গত 15.5 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে বা আর্থসামাজিক ব্যবস্থায় কি কি আমূল পরিবর্তন ঘটিয়েছে। সার্বিক উন্নয়ন অগ্রগতির পরিসংখ্যানগুলো আবারও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন দেশের মানুষকে। সাথে এটাও বলছেন, আবার দেশ সেবার সুযোগ পেলে তিনি কি কি করবেন। এটাকে কি বলবেন আপনি? নির্বাচনে তারা অংশ নিতে পারছেন না, কিন্তু তিনি দেশ সেবার সুযোগ পেলে কি করবেন সেটি বলছেন। তাহলে এটি কি প্রকারান্তরে নির্বাচনী ইশতেহার প্রচার করে চলেছে আওয়ামী লীগ? এই প্রশ্নটি কিন্তু করতে পারি, এবং বিভ্রান্তিটাও এখানেই। ওই যে বললাম, কারণ আওয়ামী লীগের যে স্ট্যাটাস এখন দলীয়ভাবে, নিবন্ধন স্থগিত, কার্যক্রম নিষিদ্ধ, যার বিরুদ্ধে ইতিমধ্যেই দলের সভাপতি ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, আরো অনেক মামলা চলমান, যেই দলের অনেক নেতাকর্মী এখানে সেখানে পালিয়ে আছেন, কিভাবে দলটি নির্বাচনে অংশ নেবে? কিন্তু শেখ হাসিনার পুরো বক্তব্য শুনলে মনে হবে ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলেও, নির্বাচন কমিশন তাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ না দিলেও, শেখ হাসিনা যেন জানেন যে তার দল সুযোগ পাবে নির্বাচনে। এই জন্যই প্রশ্নটি তুলেছি যে তার এই আত্মবিশ্বাসের উৎস কোথায়।
তাকে এবং তার দলকে ঘিরে যেসব আইনি সিদ্ধান্ত এখন চোখের সামনে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং দেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা এই আত্মবিশ্বাসকে সমর্থন করে কি? তাছাড়া তিনিই তো বলেছেন, শেখ হাসিনাই তো বলেছেন ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। তো এখন তো আমরা এটাও দেখছি না যে তত্ত্বাবধায়ক আসছে বা আসবে বা অন্য কোনো ফরম্যাটে কোন সরকার সামনে আসবে যেখানে ইউনূস সাহেব থাকবেন না। তাহলে এই জায়গাতে রাজনীতির পর্যবেক্ষক সিদ্ধার্থ সরকার বলছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ যদি আরো অধিক মাত্রায় আসে, মানে এখন পর্যন্ত যা এসছে এটি যদি আরো প্রেশারটা অন্তর্বর্তী সরকারের উপর তারা দেয়, শেষ মুহূর্তে আদালতের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন আসে কিংবা প্রশাসনিক পুনর্বিবেচনা যদি এক্ষেত্রে কাজ করে, মানে অনেকগুলো যদি কিন্তু এখানে আছে, তাহলে আওয়ামী লীগ সরাসরি, আবার বলা হচ্ছে বা পরোক্ষভাবে ভোটের মাঠে থাকার সুযোগ পেতে পারে। এই পরোক্ষটা আমি আসলে বুঝিনি, সেভাবে আওয়ামী লীগ আসবে কিনা সেটিও আমার মনে হয় না। এখন এই বিশ্বাস থেকেই কি তিনি নির্বাচন বয়কট করছেন না, বরং সমর্থকদের সক্রিয় থাকতে বলছেন, কি কি করেছেন, কি করবেন এই বিষয়গুলো প্রচার করছেন। এখানে আরেকটি সবচেয়ে কৌতূহলের বিষয়, মানে কৌতূহলোদ্দীপক বলতে পারেন, বিষয়টি হলো মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পরও শেখ হাসিনা যতটা ম্রিয়মাণ হয়ে যাওয়ার কথা অনেকে ভেবেছেন বা মনে করেছেন, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ভাঙন নেই, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ধরনের হতাশা লক্ষ্য করা যায় না। কারণ তিনি হয়তো জানেন রাজনীতিতে আজ যাকে নিষিদ্ধ বলা হচ্ছে কাল তাকেই প্রয়োজন হতে পারে। এজন্যই হয়তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তাই প্রশ্নটা এখন আর শুধু আওয়ামী লীগকে নিয়ে নয়, প্রশ্নটা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কি জনগণের ভোট হবে না প্রশাসনিক ভোট হবে? শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি। এই সংবাদই হয়তো ইউনূসকে সবচেয়ে বেশি চাপে ফেলছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোনো পরিকল্পনা আঁটছেন যা আমরা এখনো জানি না। সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ৭১ সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারত। এই প্রসঙ্গটি এই কারণেই বলছি যে বাংলাদেশে যে পরিস্থিতি, যে অগ্নিগর্ভ তৈরি হয়েছে, আপনি যদি হঠাৎ করে আজকে রাতে বা কালকে শোনেন যে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো কিংবা ডেইলি স্টারের অফিসে ঢুকে যেভাবে ভাঙচুর লুটপাট করা হলো, কিংবা সেখানকার কর্মীদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, কিংবা সায়ানট ভবনে যেভাবে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিকাণ্ড ঘটানো হলো, ঠিক একইভাবে যদি আপনি হঠাৎ করে শোনেন যে ভারতীয় দূতাবাসে ঢুকে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, লুটপাট করা হয়েছে কিংবা কর্মীদের হেনস্থা করা হয়েছে, তাহলে কিন্তু এই মুহূর্তে অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশ আসলে একটা অগ্নিগর্ভের মধ্যে, এটা অনেকদিন ধরেই, গত ১.৫ বছর ধরেই একটা অগ্নিগর্ভ হয়ে আছে এবং সর্বশেষ অগ্নিগর্ভ আরো তৈরি করবার একটা প্রচেষ্টা চলছে। বিশেষ করে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা সময় ঘোষণা করা হয়েছে যে এই সময়সীমার মধ্যে ইলেকশনটা হবে। এই সময়সীমা ঘোষণার ঠিক পরের দিন ১১ ডিসেম্বর তফসিল ঘোষিত হলো। ১২ তারিখে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। একজন রাজনৈতিক নেতা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ক্যাম্পেইনও চালাচ্ছিলেন, তাকে নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক পরের দিন গুলি করে হত্যা করা হলো গত ১২ ডিসেম্বর। গতকাল ১৮ ডিসেম্বর রাতে তাকে বিদেশে সিঙ্গাপুরে মৃত ঘোষণা করা হয়েছে। এই জন্য মনে হয় যে একটা সাজানো গোছানো উপলক্ষ তৈরি করার ছিল এবং উপলক্ষটা তৈরি হয়েছে। এবং উপলক্ষ তৈরি হবার পরে গতকালকে রাত থেকে আপনারা বাংলাদেশ ব্যাপী রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে তাণ্ডব দেখলেন এবং সামনের দিনগুলোতে আরো তাণ্ডব হতে পারে। বাংলাদেশে গত ১.৫ বছরে আসলে এই পরিস্থিতিটা হবারই কথা। আপনারা জানেন যে গত বছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যত জঙ্গি অপরাধী জেলের তালা খুলে বের করে দেওয়া হয়েছে, যার কারণে গত ১.৫ বছর যাবত তাণ্ডব চলছে। এখন তাণ্ডবটা ভিন্ন রকম এবং এই ভিন্ন রকম তাণ্ডবটা সম্পর্কে নয়াদিল্লি আগেই অকিভাল। গতকাল যেমন বৃহস্পতিবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি, যে কমিটির
চেয়ারপারসন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সাংসদ শশী থারুরের সেই সংসদীয় কমিটি একটা রিপোর্টে জানিয়েছিল স্পষ্ট করে যে 1971 সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। সতর্কভাবে বিষয়টি সামলাতে না পারলে ভারতের সমস্যা অনেকটা বাড়বে। সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাংলাদেশ যে এভাবে জ্বলে উঠতে পারে সেটা ভারত আজ করতে পেরেছে। গতকাল ওসমান হাদির মৃত্যু ঘোষণার কয়েক ঘন্টা আগেই সে কথা জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। পরিবর্তিত বাংলাদেশের প্রতি সরকারের কেমন কূটনৈতিক কৌশল নেওয়া উচিত সেই নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি। রিপোর্টে বলা হয়েছে 1971 সালে মানবিকতার বিষয় ছিল, নতুন এক রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে সমস্যা অনেক গভীরে। রাজনৈতিকভাবে পুরো বদলে গিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক দিক থেকেও চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়ছে বাংলাদেশে, অর্থাৎ ভারত বিরোধিতার পথে এগোচ্ছে ঢাকা। এই সময়টা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কভাবে সামাল দিতে না পারলে বাংলাদেশে কট্টর ভারত বিরোধিতা আরো অগ্নিগর্ভ হয়ে উঠবে বলে রিপোর্টে বলা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিমধ্যে 3টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বন্ধ করবার পরে ঢাকা ভিসা কেন্দ্র বৃহস্পতিবার খোলা হলেও চট্টগ্রাম এবং রাজশাহী ভিসা কেন্দ্র বন্ধ রয়েছে। আর বৃহস্পতিবারই হামলার মুখে পড়েছে চট্টগ্রাম উপ হাই কমিশন দপ্তর। শশী থারুর কমিটির সুপারিশ, কোনো বিদেশি শক্তি যেন বাংলাদেশের মাটিতে ঘাঁটি না গড়তে পারে সেদিকে নয়াদিল্লির কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে যোগাযোগ, বন্দর এবং পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বাংলাদেশকে কিছু বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও প্রস্তাব করেছে কমিটি। একটা সময় নিষিদ্ধ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামীকে যেভাবে রাজনীতির মূল স্রোতে ফেরানো হয়েছে সেটাও ভারতের মাথা ব্যথা বাড়াবে। কমিটির আশঙ্কা, জামাতের স্বীকৃতি লাভ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আগামী দিনে বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন একেবারেই বিলুপ্ত হয়ে যেতে পারে। গতকাল বৃহস্পতিবার ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের পরে বাংলাদেশ পরিস্থিতি ভারত খুব তীব্রভাবে নজর রাখছে, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করছে এবং একই সাথে তাৎক্ষণিকভাবে ভারত অন্ততপক্ষে সীমান্তে একটা সতর্ক অবস্থান নিয়েছে এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে চিকেন স্নেকের সুরক্ষায় কোনো আপোষ করছে না। চরম অরাজক পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাত থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে। কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ। থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উত্তরে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদহ মিলিয়ে 6 জেলায় ভারতের পশ্চিমবঙ্গে 1400 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই পুরো পশ্চিমবঙ্গ সীমান্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং অন্যান্য অঞ্চলে, অন্যান্য সীমান্তেও কড়া নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে ইতিমধ্যে 22 কিলোমিটার প্রশস্ত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে আসামের ধুবড়ি সংলগ্ন বামুনি, বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় গড়ে ওঠা 3টি সামরিক ঘাঁটিকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। চিকেন স্নেক এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। বৃহস্পতিবার রাত থেকে ওই ইউনিটের তৎপরতা বেড়েছে। অবশ্য আগে থেকেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রাখা হয়েছে রাফাল যুদ্ধবিমান, বিভিন্ন মিগ ভ্যারিয়েন্ট ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানের উপর বড়সড় জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। আমি এই আলাপের শুরুর দিকে যেটি বলছিলাম যে হঠাৎ করে যদি ভারতীয় দূতাবাসে ঢুকে পড়ে কিচ্ছু করার থাকবে না বা অবাক হবার কিছু থাকবে না। সূত্র অনুযায়ী এই বছরের শেষ হবার আগেই নাকি বাংলাদেশের হাই কমিশনের দপ্তর, ভিসা দপ্তরে আত্মঘাতী হামলা ছক ISI এর। এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে একাধিক ইসলামপন্থী সংগঠন জড়িত বলেও গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক দল একটি জামাতে ইসলামীকেও
বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরি, আনসার আল ইসলাম এবং তথাকথিত স্ট্যান্ডার্ড পাকিস্তানি বা মহাজির সম্প্রদায়ের একটি অংশের কথা বলা হচ্ছে। গোয়েন্দা সূত্রের খবর, 17 ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচির পেছনে আইএসআইয়ের হাত রয়েছে। পরিকল্পনা ছিল কমিশন চত্বরে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ভারতীয় কূটনীতিকদের শারীরিকভাবে আক্রমণ করা। যদিও নিরাপত্তা ব্যবস্থার কারণে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে, তবে সামনে যে ঘটবে বা ঘটবে না এটা উড়িয়ে দেওয়া যায় না। কেন্দ্রীয় গোয়েন্দারা জেনেছে বাংলাদেশে ভারত বিরোধী কার্যক্রমের মূলেই রয়েছে আইএসআইয়ের ছক। সম্প্রতি মুহাজির রেজিমেন্ট নামে একটি নতুন জঙ্গি ইউনিট গঠনেরও তথ্য মিলেছে, যেখানে বাংলাদেশে থাকা পাকিস্তানি যুবকদের নিয়োগ করা হয়েছে। এই ইউনিটকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর পেয়েছে গোয়েন্দারা। যাই হোক, সবকিছু মিলে বাংলাদেশ একটা অগ্নিগর্ভ উত্তপ্ত অবস্থা, নির্বাচন হবে না এমনটাই বোঝা যাচ্ছে এবং ভারত বিরোধিতা এক প্রকার চরমে। আমরা কঠিন এক পরিস্থিতির মুখোমুখি। তবে এই যে অন্ধকার, এত পরিস্থিতি খারাপ, তারপরেও আমি আপনাদের আশার কথা শোনাতে চাই যে যত অন্ধকার হচ্ছে না, ঠিক ততই আলো কাছে আসছে। যত বাড়াবাড়ি হচ্ছে, ঠিক ততই এই বাড়াবাড়িটা দমন হবে। বাড়াবাড়িরও একটা শেষ আছে, আমরা সেই শেষটা দেখবার অপেক্ষায় আছি। গত 1.5 বছর ধরে নানাভাবে অপেক্ষা করছি। এই বুঝে আলোর ঝলকানি আসছে, এই বুঝে আলো দূরে সরে যাচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে পর্দার আড়ালে নেপথ্যে। আমরা নিশ্চয়ই আলোর পথে হাঁটবো। কোনো অনিষ্ট শক্তি হয়তো আমাদেরকে সাময়িক গর্তে ফেলে দিয়েছে, সাময়িক গর্তে ফেলে দেবে, কিন্তু ইন দ্য লং রান আমরা আলোর পথে আসবই। আপনারা হয়তো সারা বাংলাদেশের মানুষ, টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষ চিন্তিত। প্রত্যেকটি মানুষ, একটা সাধারণ শ্রমজীবী মানুষের জীবনেরও নিরাপত্তা নেই। এই যে গতকালকে ময়মনসিংহে এক পোশাক শ্রমিক ভাইকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে, ঝুলিয়ে, হত্যা করে ঝুলিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো মানুষের নিরাপত্তা নেই। অর্থাৎ আমরা একটা চরম অন্ধকার সময়, এবং নয়াদিল্লিও এটা জানে যে বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করবে। তারা ইতিমধ্যেই হ্যান্ডেল করছে, শর্ট টার্মে হ্যান্ডেল করছে, তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে, নিরাপত্তা বাড়িয়েছে, এবং লং টার্মে বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারা সেই কর্মপরিকল্পনা করছে। এবং বাংলাদেশ রক্ষা করারও, যারা রক্ষা করতে পারে, যাদের দ্বারা রক্ষা হতে পারে, সুরক্ষা হতে পারে, তারাও পরিকল্পনা করছে। আমরা নিশ্চয়ই রক্ষা পাবো, আমরা সেই রক্ষা পাওয়াটাই দেখতে চাই। এই মুহূর্তে এ পর্যন্ত।